করেছি সেটুকু। ভ্যাকসিন অ্যাক্টিভ নাকি প্যাসিভ, মানে एक्टिव पैसिव हुआ है অ্যাক্টিভ जी सर। প্যাসিভ ভ্যাকসিন, তারপর হচ্ছে আর আর ডেলিভারি সিস্টেম ফিশে কিভাবে দেওয়া হয়, ইন্টারমাস্কুলার, ইন্টারপেরিটোনিয়াল, ইমার্শন, এইগুলা। আর ইউজ অফ ভ্যাকসিনেশন ইন অ্যাকুয়াকালচার, আচ্ছা, গুড। চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ গুলো আমরা দেখেছি যে ভ্যাকসিন, ফিশ ভ্যাকসিনেশনে আসলে চ্যালেঞ্জ কি কি হতে পারে। অনেক চ্যালেঞ্জ আছে, তারপরেও ডেভেলপ হচ্ছে। আচ্ছা, আমরা ভ্যাকসিন নিয়ে শুরু করছি। এর আগে প্রথম দিকে ক্লাসে আমরা দেখেছি ভ্যাকসিনের যে ভ্যাকসিন কি, ভ্যাকসিনে মানে শুরুটা কিভাবে হলো, যে কিভাবে আসলে ভ্যাকসিনের মানে আইডিয়াটা আসছে, এগুলো আমরা মোটামুটি জানি। এখন আজকে আমরা যেটা দেখব যে ভ্যাকসিনের টাইপসটা কিন্তু আমরা অলরেডি জানি, হ্যাঁ, তাই না? ইয়ে বলো তো, জয়ন্ত, জয়ন্ত আছে? জি স্যার। তুমি কি বলতে পারবা দু এক ধরনের ভ্যাকসিনের টাইপ, মানে কি নাম বলা যেতে পারে ভ্যাকসিনের? দু একটা নাম বলো তো দেখি। স্যার টাইপ তো অনেকগুলো ছিল স্যার। হ্যাঁ, অনেকগুলোর মধ্যে জাস্ট একটু বলো, মনে এখনো স্যার। জাস্ট একটা বলো, মুখে যা আসে বলো, আমি এর জন্য কোনো জরিমানা করব না। স্যার ইন্টারমাসকুলারে দেওয়া হয়, তারপর ইন্টারপেরিটোনিয়ালে। এটা হলো ডেলিভারি সিস্টেম, হ্যাঁ, যে ভ্যাকসিন আমরা কিভাবে দেব। যে বর্তমানে তো ভ্যাকসিনের নামটা আমরা অনেক শুনতেছি, হ্যাঁ, এই যে করোনার জন্য ভ্যাকসিন হচ্ছে, তো এটা কোন ধরনের ভ্যাকসিন? ব্যান কোভিড, এটা কোন, ডিএনএ ভ্যাকসিন। এই যে একটা টাইপ তুমি বলতে পারছো, ডিএনএ ভ্যাকসিন। এটা ডিএনএ ভ্যাকসিন না আরএনএ ভ্যাকসিন? ডিএনএ ডিএনএ। স্যার, ব্যান কোভিড এটা ডিএনএ ভ্যাকসিন। ডিএনএ করোনা ভাইরাসটা কিন্তু আরএনএ ভাইরাস, হ্যাঁ, তো এক্ষেত্রে এটা আরএনএ ভ্যাকসিন হওয়ারই কথা। যাই হোক, তো আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করে সেটা ওইরকম ভাবে করা যায় কিনা সেক্ষেত্রে আমার ধারণা নেই। স্যার ওই ইতে দেখলাম তো, ওই যে WHO ব্যান কোভিড এর যেটা আছে স্যার, এখানে দেখলাম ডিএনএ হতে পারে, কারণ ডিএনএ আরএনএ থেকে তো ডিএনএ হয় আমাদের বডিতে, সেটা তোমাদেরকে বলেছি এক সময় যে স্যার এটা ডিএনএ প্লাজমা যে অংশ, সেখান থেকে স্যার এইটা করছে। আচ্ছা, হতে পারে, কারণ আমরা জানি যে যে ভাইরাসই হোক সেটা কিন্তু বডিতে যাওয়ার পরে তোমরা জানো যে এটা যখন রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশন হওয়ার জন্য আরএনএ ভাইরাসটা এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড হয়। তো ডাবল স্ট্যান্ডার্ডটা অনেকটা ডিএনএ এর মতো। সেক্ষেত্রে ডিএনএ ভাইরাস আসলে দেখতে হবে, আমি ঠিক জানি না যেটা কোন এটা হচ্ছে। যাই হোক, এখন আমরা দেখব যে টাইপস গুলো আমরা অলরেডি জানি, এটা তো বললা যে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, এছাড়া আরো কিছু আছে, তাই না? কেউ বলতে পারবা দু একটা নাম? किल्ड ভাইরাস, অ্যাটেনুয়েটেড, রিকম্বিনেন্ট। স্যার সাবইনেট ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন। হ্যাঁ, ইনঅ্যাক্টিভেটেড, যেটা ইনঅ্যাক্টিভেটেড হতে পারে, কিল্ড হতে পারে, হ্যাঁ, অ্যাটেনুয়েটেড হতে পারে, আবার সাব ইউনিট হতে পারে। ওই ভ্যাকসিন গুলোরই আমরা একটু বিস্তারিত পড়বো এখন। প্লাস আমরা যে ভ্যাকসিন যে প্রোডাকশন টেকনোলজিটা, আমরা কি মেথডে তৈরি করি, কি মেথডে তৈরি করব, সেটা আমরা দেখবো কিভাবে তৈরি করতে পারি। এবং আমরা মোটামুটি ভ্যাকসিনের টাইপকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় কনভেনশনাল ফিশ ভ্যাকসিন, আর একটা হলো অল্টারনেটিভ ফিশ ভ্যাকসিন। কনভেনশনাল বলতে আমরা যেটা বুঝি, তোমরা জানো যে ভ্যাকসিনের সেই শুরুটা যদি আমরা বলি, হ্যাঁ, যে স্মল পক্স বা কাউ পক্স, সেই পক্স ভাইরাসের এগেইনস্টে যে ভ্যাকসিন, ওইটার মতোই, ওটা ওইটাকে ফলো করেই যে এখন পর্যন্ত অনেক ধরনের ভ্যাকসিন ডেভেলপ হচ্ছে, যেটাকে আমরা কনভেনশনাল বলতে পারি। এছাড়া যে ডিএনএ ভ্যাকসিন বা আরএনএ ভ্যাকসিন গুলো হচ্ছে, এগুলো অল্টারনেটিভ এবং অনেকটাই টেকনোলজি ডেভেলপ হওয়ার সাথে সাথে আমাদের এই প্রোডাকশন টেকনোলজিটাও ডেভেলপ হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন একটু দেখব, প্রথমে আমরা যদি একটু দেখি এই ফ্লো ডায়াগ্রামটা যদি আমরা একটু খেয়াল করি, এখান থেকে আমরা সবগুলো ভ্যাকসিনের এক্সপ্লেনেশনটা দিতে পারবো। কনভেনশনাল আসলে যেগুলো পড়ে, এটা একটা হতে পারে যে ইনঅ্যাক্টিভেটেড বা কিল।
ইনঅ্যাক্টিভেটেড তো তোমরা বুঝো যে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে, দ্যাট মিন্স কোনো একটা প্যাথোজেনকে ইনঅ্যাক্টিভেট করা। সেই ইনঅ্যাক্টিভেশনটা অনেকভাবেই হতে পারে। সেটা হতে পারে কোনো ফিজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে হতে পারে, কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে হতে পারে, আমরা কোনো মিউটেশন ঘটিয়ে সেটা করতে পারি। হ্যাঁ, আবার কিল্ড করে হতে পারে। কিল্ড করে মানে যেমন ফরমালিন দিয়ে কিল্ড করে সেটা হতে পারে। আবার আরেকটা কি হতে পারে, লাইভ ভ্যাকসিন। যেমন তোমরা জানো যে পক্স পক্সের যেটা কাউ পক্সের যে ভ্যাকসিনটা সেটা কি, সেটা কি ছিল বলো তো? ইনঅ্যাক্টিভেটেড না কিল্ড না লাইভ? হুম, তো মনে করে এটা তো লাইভ ছিল মনে হয় স্যার, ওটা লাইভ ছিল তাই না? কারণ একটা ওই যে যখন লাইভ ছিল। যে একজনের পক্স হয়েছে সেখান থেকে একটা অংশ নিয়ে এটা দিয়ে আবার ইনফেক্ট করা, তার মানে ওইটা লাইভ ছিল, তাই না? এখন লাইভ ভ্যাকসিন বা ইনঅ্যাক্টিভেট এগুলো কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা একটু দেখবো। আরেকটা যেটা হলো অল্টারনেটিভ, সেটাকে আমরা সাব ইউনিট বলি। আমরা এর আগে বলেছি যে সাব ইউনিট বলতে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার যে নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, বা যে মলিকুল, যেটা ডিএনএ বা আরএনএ, সেটার মধ্যে কি থাকে, জিন থাকে। তো আমরা কোনো একটা জিন, যেটা টার্গেটেড জিনকে আমরা নিয়ে সেটা আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। সেটা অবশ্য কোনোভাবে রিকম্বিনেন্ট করতে পারি কোনো একটা প্লাজমিডের মধ্যে, সেটাকে নিয়ে এই অংশটা নিয়ে এটা আমরা প্লাজমিড, যেটা ইকোলাই সেলে দিয়ে, এখানেও কিছু মেথড আছে আমরা বলবো, সেটা আমরা মাল্টিপ্লাই করে আমরা সেটা ইউজ করতে পারি। আর একটা হলো ডিএনএ ভ্যাকসিন, তোমরা একটু আগে বলা যে ডিএনএ ভ্যাকসিন, অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেটা আমরা ইউজ করতে পারি। ডিএনএটা নিলে সেটা ক্ষতিকর হবে না, কারণ একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বাঁচার জন্য শুধু ডিএনএ না, এর সাথে আরো অনেক ধরনের মেশিনারিজ দরকার, মলিকুল দরকার, এনজাইম দরকার। তো আমরা সেগুলোকে সেগুলো ছাড়া শুধু ডিএনএটাকে দিচ্ছি, তাই না? আর আরএনএ ভ্যাকসিন হতে পারে, আরএনএ ভাইরাসের জন্য আরএনএ ভ্যাকসিন, বা ব্যাকটেরিয়াল আরএনএ হতে পারে। তো এগুলো সবই হলো অল্টারনেটিভ, আর কনভেনশনালের মধ্যে পড়ে এই দুইটা। এখন আমরা একটু এখানে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটা এই ফিগার গুলো দিয়ে সবগুলো ভ্যাকসিনের টাইপ ডেভেলপমেন্টটা এখানে বর্ণনা করা আছে। তো আমরা একটু সিম্পলি দেখবো। এখানে তিনটা অংশ আছে, দেখো। একটা হলো লেফট হ্যান্ড সাইড এখানে, হ্যাঁ, এই লেফট একটা আছে, মাঝামাঝিতে একটা আছে, আর রাইট একটা আছে। এখানে তিনটার কথা বলা আছে। লেফট হ্যান্ড সাইডে হলো প্রিপারেটরি কম্পোনেন্ট, অর্থাৎ ভ্যাকসিন প্রিপারেশন হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, ফলোড বাই প্রোডাকশন মেথড, সেখানে মাঝখানে হলো প্রোডাকশন, কিভাবে আমরা প্রডিউস করি ভ্যাকসিনটাকে তৈরি করতেছি। আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হলো ডেলিভারি সিস্টেম, হ্যাঁ, আমরা কিভাবে অ্যাডমিনিস্টার করব, অ্যাডমিনিস্ট্রেশন রুটস, হ্যাঁ, যেটা আমরা এখানে হতে পারে, যেটা ওরাল ভ্যাকসিন হতে পারে, ইনজেকশনের মাধ্যমে হতে পারে, সেগুলো বলা আছে। হ্যাঁ, আমরা এগুলো একটু ড্রয়িংটাকে মুছে ফেলি। কি বোঝা যাচ্ছে না কেন? যাই হোক, তো এখন আমরা যদি প্রথমটা দেখি, এটা মনে করো একটা ইনফেক্টেড ফিশ। এই ফিশটাকে কোন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেক্ট করছে, কোন একটা প্যাথোজেন এখানে আছে। এখন আমরা কি করব, প্রথমে প্রথমে আমরা সেই প্যাথোজেনটাকে আইসোলেট করবো। তোমরা তো মাইক্রোবায়োলজি পড়েছো, সেখানে দেখেছো যে কিভাবে প্যাথোজেনকে আইসোলেট করতে হয়। যদিও ভাইরাস আইসোলেশনটা তোমরা এখনো করোনি, সেটারও কিছু টেকনিক আছে। ভাইরাসকেও আমরা আইসোলেট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। সেটার জন্য অবশ্য ভাইরাসের জন্য সেল কালচার টেকনিকটা ইউজ করা হয়। সেটা আমাদের এখানে যদি ফ্যাসিলিটিস নেই, তারপরে আমরা ভাইরাল ডিএনএ বা আরএনএটা আমরা আইসোলেট করতে পারি। তো আমরা যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, ইজিলি আমরা ব্যাকটেরিয়াকে আইসোলেট করতে পারি। তোমরা জানো কিভাবে ব্যাকটেরিয়া কালচার করা হয়। হ্যাঁ, ভাইরাসকে কালচার করাটা একটু ডিফিকাল্ট, বাট সেটাও করা যেতে পারে, খুব মানে সম্ভব। তো এইটা আমরা প্রথমে যেটা করব, সে তোমরা তো এই টেকনিক গুলো জানো, তাই না? তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো না, বা ফোর্থ ইয়ারেও পড়েছো? জি স্যার, জি স্যার বলা হয়েছে। জি স্যার, মাইক্রোবায়োলজি পড়ছি স্যার। মাইক্রোবায়োলজি পড়েছো, একটা ব্যাকটেরিয়া ভাইরাসকে কিভাবে আইডেন্টিফাই করা হয়, কিভাবে কালচার করা হয়, সেটা জানো। স্যার আইসোলেশন।
এখন আমরা একটু জাস্ট সিম্পলি আমি ভাইরাসের কথাটা একটু বলি, জাস্ট তোমাদের একটু আইডিয়া হবে কিভাবে এটার ভাইরোলজির জন্য পুরো একটা লেকচার দেওয়া সম্ভব। জাস্ট সংক্ষেপে একটু বলতেছি। একই রকম ভাবে আমরা মনে করো এখানে একটা ফিশের ইনফেকশন আছে। হুম, সেই ইনফেকশনটা দেখা যাচ্ছে এটা তোমরা সাসপেক্ট করো যদি যে ব্যাকটেরিয়া, তাহলে তো ব্যাকটেরিওলজিতে চলে যাবা, মানে টিস্যুটা নিয়ে ব্যাকটেরিয়াল কালচার যেভাবে করতে সেভাবে করবা। আর যদি মনে হয় যে না, এটা নিয়ে আমরা আসলে কোনো ব্যাকটেরিয়া পাচ্ছি না, সেক্ষেত্রে তোমরা ভাইরাসের দিকে যেতে চাও যদি, সেক্ষেত্রে একইভাবে এখান থেকে তুমি টিস্যু নিতে পারো। হুম, এখান থেকে টিস্যু। তবে ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য পার্থক্যটা হলো, ব্যাকটেরিয়া যেমন তুমি ফ্রোজেন অবস্থায় ফিশটা যদি রাখো অনেক দিন, তারপরেও সেখান থেকে ব্যাকটেরিয়া কালচার করা সম্ভব। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, ভাইরাসটা কালচার করা এমনিতেই ডিফিকাল্ট, তারপরে যদি অনেক পুরনো স্যাম্পল হয় সেক্ষেত্রে তুমি হয়তো ভাইরাসকে গ্রো করাইতে পারবে না। তো সেক্ষেত্রে ফ্রেশ অবস্থা হলে একটু ভালো হয়, বা মানে বেশি ওল্ড না হলে এই টিস্যুটা তুমি নিতে পারো। টিস্যুটা এখান থেকে ডিসেক্ট করে নিয়ে এই তুমি ম্যাশ করতে পারো। যেটা তোমরা হোমোজেনাইজ করো না মর্টার পেসেল দিয়ে, সেরকম করে হোমোজেনাইজ করলা। করার পরে এটা ক্ষেত্রে তুমি অনেক সময় তোমরা ফিশ নিউট্রিশনে হয়তো করেছো সক্সলেট বা আর কোনো কিছু মেথডে তোমরা ফ্যাট করেছো না, ফ্যাট অ্যানালাইসিস। হুম, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? আমাদের হয় সেকেন্ডারি ছিল স্যার। শুনতেছো? শুনতে পাচ্ছ? কি স্যার শুনতে পাচ্ছি না। আচ্ছা, না হয় একটু আজান শেষ হোক, তারপরে আমি শুরু করি না? আজান অবশ্য আমাদের এখানে শেষ হয়ে গেছে। আজান আসলে সব একসাথে হয় না। হ্যাঁ, একটা শেষ হয় আরেকটা শুরু হয় আরেক জায়গায়। আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা এখন? হ্যালো। জি স্যার। স্যার আচ্ছা, যেটা বলছিলাম, তোমরা ওই যে ফ্যাট অ্যানালাইসিস করেছো, জি স্যার। জি স্যার। অনেক সময় ওই কিছু ফ্যাট যেহেতু ওটা মর্টার প্যাসেল দিয়ে করতে কিন্তু অনেক সমস্যা হয়, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় কিছু স্টেরিলাইজ বা অটোক্লেভ করা বালি ইউজ করা হয়, বুঝছো? বালি ইউজ করে এটা মানে ভালোভাবে এটা করা সম্ভব, মানে হোমোজেনাইজ করা সম্ভব। হুম, তো সেক্ষেত্রে বালিটা, হোমোজেনাইজড। হ্যাঁ, হোমোজেনাইজ করার ফলে তখন এটা আবার কিছু ফিল্টার করা হয়। 0.44 মাইক্রনে, হ্যাঁ, 0.44 বা 45 মাইক্রন, হ্যাঁ, মাইক্রন ফিল্টার পেপার দিয়ে এটা ফিল্টার করা হয় এই সলিউশনটা। ফিল্টার করার ফলে এটা এইটা একটা সলিউশন হবে, তাই না? কিছু এখানে আবার কিছু মিডিয়া দেওয়া হয়। হ্যাঁ, মিডিয়ার মধ্যে কিছু আছে যেটাকে বলা হয় ডি ম্যাম। ডি ম্যাম, তোমরা এগুলো অবশ্য জানো না, সেল কালচারের জন্য এগুলো ইউজ করা হয়। ডি ম্যাম আছে, তারপরে ই ম্যাম, ম্যাম। হ্যাঁ, এই ধরনের কিছু মিডিয়া আছে, এই মিডিয়াতে এটা ইউজ করে আমরা, মানে স্যালাইন বা ওয়াটার ইউজ না করে এখানে আমরা এই গ্রোথ মিডিয়া ইউজ করি। গ্রোথ মিডিয়া ইউজ করা হয়, তারপরে ফিল্টার করা হয়। ফিল্টার করে যে ফিল্টারটা পাওয়া যায়, হ্যাঁ,
এই ফিল্টারটা এটা ডাইলুশন করা হয় অনেক গুণ, মানে মনে করো 10⁻1, হ্যাঁ, 10⁻2, এরকম 10⁻3, এরকম মনে করো 4 5 6 7 8 9 10 ফোল্ড ডাইলুশন, হ্যাঁ, 10 ফোল্ড 12 টাইম -12 পর্যন্ত ডাইলুশন করা হয়। আর তোমরা কি 96 ওয়েল প্লেট দেখেছো? হুম, না স্যার। দেখোনি না? আহ, না স্যার। দাঁড়াও, আমি তোমাদেরকে এখন, আমি এটা অফ করে তোমাদেরকে একটু 96 ওয়েল প্লেট দেখাচ্ছি। আহ, 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 এখানে তোমরা গুগল করো, যদি তোমরা দেখতে পাচ্ছ এটা ইন্টারনেটের এটা, জি স্যার। স্যার জি স্যার। আমি তোমাদেরকে একটু দেখাই। 96 ওয়েল প্লেট, WEL প্লেট, এই যে দেখো, দেখে যাচ্ছে না এখানে? হুম, জি স্যার। এই যে এটা হলো, দেখো এইদিকে আছে এটা 96, এদিকে 12টা, এদিকে হলো 8টা, হ্যাঁ, 8টা। সো এখানে যে আমরা এই সলিউশনটা তৈরি করলাম, ওই কি বলে, ফিল্টার করে যে ফিল্টারটা এলো, ফিল্টারটা তখন কি করা হয়, ওইটাকে ডাইলুট করা হয়। সো ডাইলুট করার সিস্টেমটা হলো, মনে করো এই যে প্রত্যেকটা ওয়েল আছে এখানে, এইদিকে মনে করো কন্ট্রোল দিলে, কন্ট্রোল মিডিয়া, হ্যাঁ, অর্থাৎ এইদিকে শুধু মিডিয়া ইউজ করলা, সেখানে কোনো ভাইরাসের মানে ফিশের কোনো স্যাম্পল নেই। এরপরে এখান থেকে প্রত্যেকটাতে মিডিয়া মনে করো ইউজ করলা, ফর এক্সাম্পল তুমি এখানে 100 মাইক্রোলিটার দিতে পারো প্রত্যেকটাতে, খুব বড় না, ছোট এগুলো, কারণ 96 ওয়েল খুবই অল্প পরিমাণ, 100 মাইক্রোলিটার সুন্দর হয়। সো প্রত্যেকটাতে তুমি 90 মাইক্রোলিটার করে মিডিয়া দিলা। এরপরে কি করলা, প্রথমটাতে তো ব্ল্যাঙ্ক, এটা এখানে তুমি 10 মাইক্রোলিটার শুধু মিডিয়া দিবা। সো 90 + 10 শুধু মিডিয়া, এদিকে কোনো ফিশের স্যাম্পল থাকবে না। এরপরে এখান থেকে 10 মাইক্রোলিটার, এরপরে তোমার যে মানে সলিউশনটা তৈরি করলা, হ্যাঁ, ওই যে ফিল্টার করে যে ফিল্টারটা পেলা, সেই ফিল্টারটা তুমি এখানে দিলা 10 মাইক্রোলিটার, 10 দিবা না, এখানে দিবা 20 মাইক্রোলিটার। 20 মাইক্রোলিটার দিয়ে এখান থেকে এটা মিক্সিং করে, এখান থেকে 10 মাইক্রোলিটার এখানে নিবা, হ্যাঁ, মিক্সিং করে আবার 10 এখানে নিবা, মিক্সিং করে আবার 10 এখানে, এভাবে করে 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 প্রত্যেকটা থেকে ডাইলুশন হবে, হ্যাঁ, এটাকে বলা হয় 10 ফোল্ড ডাইলুশন। হ্যাঁ, এটা আসলে হাতে কলমে না শিখলে হয় না। তো এটা করা হয়, করে এখানে কি করা হয় আবার, এই দুই রকমের টেকনিক আছে। হুম, একটা হলো সেল কালচার, যেটা সেল কালচার টেকনিক তোমাদেরকে তো আমি অনেকবার বলেছি। তো এখন আমরা যদি আগের একটু স্লাইডে চলে যাই আমাদের, সেল কালচার টেকনিকটা তোমাদের আগে কিছুটা বলেছি, যে কিছু আছে অলরেডি ডেভেলপ করা সেল লাইন, যেটা অর্থাৎ যে কোনো একটা ফিশের যে কোনো অর্গান নিয়ে, গিল হতে পারে, ইন্টেস্টাইন হতে পারে, স্কিন হতে পারে, ফিন হতে পারে, হ্যাঁ, এগুলো এক একটা সেল, টিস্যু কালচারের মতো সেল কালচার। এবং এক একটা ভাইরাস তোমরা হয়তো জানো বা জানো না, এক একটা ভাইরাসের জন্য এক একটা সেল লাইন স্পেসিফিক করা, সব ভাইরাস সব সেল লাইনে গ্রো করে না। সো আমরা এই যে 96 ওয়েল প্লেটে, হ্যাঁ, এই যে কি করলাম, ভাইরাস গুলো দিলাম, হ্যাঁ, তাই না, ভাইরাস মানে আমরা যে সলিউশন গুলো দিলাম সেইগুলো আহ, এখানে আছে, প্লাস আমরা এই সেল গুলোকে দিয়ে দেব, কোন একটা ফিশের অর্গান থেকে আইসোলেট করা সেল, সেই সেলগুলো প্রত্যেকটা ওয়েলে একটা নির্দিষ্ট পরিমাণ আমরা দিয়ে দেব। আমরা মনে করতে পারি যে সেলটা এখানে আগে দেয়া আছে, তারপরে ফিশ মানে ভাইরাস, আমরা আমাদের সাসপেক্টেড ভাইরাস আমরা ধরে নিতে পারি, সে ভাইরাসটাও আমরা পরে দিতে পারি, যে কোনোটা হতে পারে, দুইটাই হতে পারে। একটা আগে সেলটা এখানে গ্রো করে নিতে পারো, N96 ওয়েল প্লেটে গ্রো করে নিতে পারো, এরপরে তুমি এখানে ভাইরাসের সলিউশন দিতে পারো, অথবা আগে দিয়ে পরে সেলও দিতে পারো, এটা দুই রকমই হয়। আবার এটা 96 ওয়েল প্লেট ছাড়া এখানে দেখতে পাচ্ছ একটা ফ্লাস্ক আছে,
ফ্লাস্কেও হতে পারে, যে ফ্লাস্কে সেল কালচার করে ওইখানে ভাইরাসের সলিউশনটা আমরা দিয়ে দিতে পারি। আবার এখানে যে একটা কনিক্যাল ফ্লাস্ক এখানেও হতে পারে। আবার এখানে হলো একটা পেট্রি প্লেট, হ্যাঁ পেট্রি প্লেটেও করা যেতে পারে, যে কোনো ভাবে করা যায়। 96 ওয়েল প্লেট, এছাড়া 48 ওয়েল প্লেট আছে, 24 ওয়েল প্লেট, 12 ওয়েল প্লেট, 6 ওয়েল প্লেট, এরকম বিভিন্ন ওয়েল প্লেট আছে। তো এরপরে কি করা হয়, এই প্লেট বা এই ফ্লাস্ক গুলো একটা নির্দিষ্ট টেম্পারেচারের ইনকিউবেটরে রেখে দেওয়া হয়। হ্যাঁ, রেখে দেওয়ার পরে প্রত্যেক দিন অবজার্ভ করতে হয়, সেলটা দেখতে হয়। আর কিছু তো তোমাদের আগে বলেছি, কন্ট্রোল থাকবে, হ্যাঁ, যেখানে কোনো ভাইরাসের সলিউশন থাকবে না, শুধু সেল থাকবে, হ্যাঁ ফিশের সেল। তো প্রতিদিন অবজার্ভ করে করতে করতে দেখা যাবে একটা সময় পরে যদি ভাইরাস থেকে থাকে এই কোনো একটা ইয়েতে, কারণ ভাইরাস সবই মানে খুব বেশি কনসেন্ট্রেশন দিলেও যে গ্রো করবে তাও না, আবার খুব কম কনসেন্ট্রেশন দিলেও গ্রো করে না। সো একটা নির্দিষ্ট ডাইলুশনে দেখবা যে সাইটোপ্যাথিক ইফেক্ট পাওয়া যায়। তোমাদেরকে আরেকটু আমি দেখাই আরেকটা ইয়েতে গিয়ে। হ্যাঁ, সাইটোপ্যাথিক ইফেক্টটা কি, কোথায় ছিলাম যেন, আমরা যদি এখানে দেখি সাইটোপ্যাথিক ইফেক্ট, এখানে দেখো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এখানে দেখো এই যে এটা যদি দেখো তোমরা, এই তিনটা ফিগারের মধ্যে পার্থক্য বুঝতে পারো? জি স্যার, পার্থক্য তো বোঝা যাচ্ছে। দেখো এইটা দেখো কি এখানে প্রথমটা ডেন্স বেশি। হ্যাঁ, এটা খুবই সুন্দর মনোলেয়ার বলে এটাকে। হ্যাঁ, এই যে এক একটা অংশ দেখা যাচ্ছে না, এই এক একটা সেল, সিঙ্গেল সেল। হ্যাঁ, আর এখানে দেখো, এখানে এই মাঝখানে কি হচ্ছে, সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, মানে ড্রাই হয়ে এগুলো জি স্যার। মরে যাচ্ছে। আর পরে 3 নাম্বারটা যদি দেখো, 3 নাম্বারে দেখো সেল এখানে নাই বললেই চলে, অর্থাৎ সেই যে এই কারণ হলো সেলগুলো ফ্লাস্কে বা অয়েল প্লেটে ওরা অ্যাটাচ হয়ে থাকে। কারণ তোমরা জানো যে যে কোনো সেল এরা কিছু প্রোটিন বা মিউকাস সিক্রেট করে, তাই না? সেল থেকে মিউকাস সিক্রেট হয়, প্রোটিন হয়। সেই প্রোটিন গুলো বিভিন্ন ধরনের প্রোটিন, হ্যাঁ সেই প্রোটিন গুলো এই ফ্লাস্কের গায়ে বা ওয়েল প্লেটের গায়ে অ্যাটাচ থাকতে সাহায্য করে। তো এই ভাইরাস কি করে, সেই সেলগুলোকে নষ্ট করে ফেলে, সেলের নিউক্লিয়াসকে নষ্ট করে ফেলে। হুম, যার ফলে সেলটা কি হয়, যে অ্যাটাচমেন্টটা নষ্ট হয়ে যায়, সেলটা বেশি উঠে। হ্যাঁ, অর্থাৎ সারফেস থেকে ফ্লোটিং অবস্থায় চলে, এগুলো সবই ফ্লোটিং, নষ্ট হয়ে গেছে। সো এই এই অবস্থা যখন দেখা যাবে তখন বুঝতে পারবে যে ওইখানে ভাইরাস আছে। সো আমরা 96 ওয়েল প্লেটে যে 96টা ওয়েল আছে, সেটার কোনো না কোনো একটা যদি ভাইরাস থেকে থাকে আমরা এরকম ফিগার দেখতে পাবো, এই এই ধরনের হয়ে যাবে, অর্থাৎ সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি দেখি, বা এখানে দেখতে পাচ্ছ যে সাইটোপ্যাথিক ইফেক্ট, এইখানে সেলগুলো কি অবস্থা হয়ে যাচ্ছে, এরকম হওয়া মানেই হলো ভাইরাস গ্রো করেছে। আর যদি সবই এরকম থাকে, সবগুলোই নেগেটিভ, তার মানে কোনো ভাইরাস নেই। হ্যাঁ, বুঝতে পারছো তোমরা, মানে সংক্ষেপে যেটা আর কি। হুম, বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। এইভাবে জি আমরা স্যার। বুঝতে পারি যে ভাইরাস আছে কিনা। তো আমরা যদি দেখি যে হ্যাঁ ভাইরাস, মানে কিছু সাইটোপ্যাথিক ইফেক্ট দেখা যাচ্ছে, ওটাকে সিপিইউ বলে, সিপিইউ। হ্যাঁ, সাইটোপ্যাথিক ইফেক্ট, সাধারণত এটা ভাইরাসের ক্ষেত্রে এই টার্মটা ইউজ করা হয়। তো সাইটোপ্যাথিক ইফেক্ট আমরা দেখলাম, তখন আমরা কি করব, ওই ওয়েল প্লেট থেকে আমরা ওই ভাইরাসটাকে কালেক্ট করব। কালেক্ট করি কিভাবে, ওইটা থেকে আমরা পিপেট দিয়ে হতে পারে, পিপেটটাকে আপ এন্ড ডাউন করে মিক্সিং করে ওই সলিউশনটা কালেক্ট করে নিব। কালেক্ট করে আমরা আবার ওয়েল প্লেট থেকে আমরা বড় ফ্লাস্কে আমরা সেল গ্রো করে আবার সেই ফ্লাস্কে বিভিন্ন ডাইলুশনে আবার আমরা ইনফেক্ট করব সেলকে। আবার মানে ছোট ফ্লাস্ক থেকে, এখান থেকে আমাদের যে এইটা এই ভাইরাসের মানে সেল যেগুলো যত বেশি সাইটোপ্যাথিক ইফেক্ট হবে, তার মানে তত বেশি ভাইরাস গ্রো করেছে, এটা স্বাভাবিক, তাই না? এটা তো বুঝতে পারো। হ্যালো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, মানে এটা তো বুঝতে পারছো যে যত বেশি সিপিইউ হবে, সিপিই, হ্যাঁ যত বেশি সেল নষ্ট হবে, তার মানে কি তত বেশি ভাইরাস গ্রো করে। কত বেশি হ্যাঁ, ইনফেক্টেড। জি ইনফেক্ট। স্যার। তো যেটা সবচেয়ে বেশি ইনফেক্টেড হয়ে যাবে, আমরা সেখান থেকে এই সেল সহ মিডিয়াকে কালেক্ট করব, পরে ওটাকে আবার একটু ফিল্টার করতে হবে, 45 ইয়েতে ফিল্টার করে
কারণ কিছু সেল ডেব্রিস থাকে, সেগুলো সরিয়ে দিয়ে ভাইরাসটাকে আমরা নেব। আবার সেই ভাইরাসটা আমরা আবার কি করব, আবার আরেকটা বড় এরিয়াতে গ্রো করব। একটা বড় ফ্লাস্কে বা বড় প্লেটে গ্রো করে আবার আমরা অবজার্ভ করব 5, 7, 8, 10 দিন, অনেক সময় 10-12 দিন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ লেগে যায় সিপি শুরু করতে। এটা এমন হতে পারে যে প্রথম দিন দেখলে হালকা সিপি গ্রো করতেছে, পরের দিন আরেকটু বেশি, তারপরে আরেকটু বেশি, 8-10 দিন পরে দেখবা যে পুরা মানে যত সেল আছে সবগুলো নষ্ট হয়ে গেছে, তখন হারভেস্ট করতে হবে। তো এইভাবে যখন ভাইরাসগুলো কালেক্ট করলা, তখন এই ভাইরাসটাকে আবার তুমি পিসিআর করে, আরটিপিসিআর করে অথবা সিকোয়েন্সিং করে তুমি কনফার্ম হতে পারো যে হ্যাঁ, এটা আমার টার্গেট ভাইরাস অথবা এটা এই ভাইরাস। সিপি দেখে অনেক সময় তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এটা এই ভাইরাস হতে পারে, অথবা কোন সেলে গ্রো করলো, অনেকগুলো সেল লাইন একসাথে ট্রাই করা যেতে পারে। হ্যাঁ, ট্রাই করে তুমি দেখলা যে একটা সেল লাইনে গ্রো করলো, তো তুমি মানে সিপি বা মরফোলজি দেখে বোঝা যায় অনেক সময় যেটা কোন ভাইরাস। তো এরপরে তুমি হতে পারে এটা কোনো নতুন ভাইরাস, তুমি একটা ফিশে পেলা, নতুন একটা ভাইরাস হতে পারে যেটা আইডেন্টিফাই হয়নি, সেটাও তুমি সিকোয়েন্সিং করার মাধ্যমে হোল হোল জিনোম সিকোয়েন্সিং করে সেটা আইডেন্টিফাই করতে পারবা। হ্যাঁ, এভাবে যে কোনো ভাইরাসকে তোমরা আইডেন্টিফাই করতে পারো। আর এখন যেটা হয়, যেটা মলিকুলার টেকনিকে ডাইরেক্টলি, বাট মলিকুলার টেকনিকের সবচেয়ে আইডিয়াল হলো, মানে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় সেল কালচারটাকে। 100% পারফেক্টলি তুমি বলতে পারো যে এটা দিস ওয়ান ইজ দিস ভাইরাস। এটা হলো সেল কালচার বেস। সো যেখানে ছিলাম আমরা, যে এই ফিশ থেকে আমরা স্যাম্পল নিয়ে, ইনফেক্টেড অর্গান নিয়ে আমরা ব্যাকটেরিওলজি করতে পারি, ভাইরোলজি করে আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপরে দেখো এখানে যে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এরপরে এটা আসলো, এটা হলো একটা ডিএনএ বা আরএনএ, অর্থাৎ প্যাথোজেনের জিনোম হতে পারে, সেটা ভাইরাল জিনোম হতে পারে, ব্যাকটেরিয়াল জিনোম। এটা পিসিআর করেও তুমি জিন এটা পেতে পারো, ডিএনএ বা আরএনএটা। আবার সেল কালচারের মাধ্যমে সেটা আবার পিসিআর করে সেটাও পেতে পারো, সিকোয়েন্সিং করেও পেতে পারো। তো এটা যখন পেলা, হ্যাঁ, এরপরে কি হবে, এখানে দেখো দুইটা স্টেপ আছে। এখান থেকে, হ্যাঁ, এখান থেকে যে ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা পেলে সেটা আমরা মলিকুলার লাইনে যেতে পারি, অথবা আমরা এখান থেকে ফিজিক্যাল বা কেমিক্যাল ম্যানিপুলেশন করতে পারি। ফিজিক্যাল কেমিক্যাল ম্যানিপুলেশন কি, প্যাথোজেনটাকে আমরা ফরমালিন কেমিক্যাল দিয়ে আমরা কিল করতে পারি, তাই না? কিল করে সেটা আমরা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। আবার ফিজিক্যাল হতে পারে, ফিজিক্যালের মধ্যে হতে পারে যেটা মনে করো ইলেকট্রোফোরেসিস বা ইউবি ইউভি লাইট দিয়ে পাস করে আমরা যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের যে জিনোমটা সেটাকে আমরা মিউটেন্ট করে দিতে পারি। অর্থাৎ সে ভাইরাসটা আর ব্যাকটেরিয়াটা আর ইনফেকশন ঘটাতে পারবে না, তখন আমরা ওইটাকে ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। এই জয়ন্ত, জি স্যার। তুমি বলো তো, আমরা যদি এখানে তো এই যে ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলতেছি কেমিক্যাল বা ফিজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে, জি স্যার। না মেরে যদি ইউজ করি তাহলে কি হবে? স্যার ব্যাকটেরিয়া এই ভাইরাসকে ইউজ করব? হ্যাঁ, যদি আমরা না মেরে আমরা ওই যে যেটা লাইভ ভ্যাকসিন, হ্যাঁ, আমরা এখানে ব্যাকটেরিয়া ভাইরাস পেলাম, সেটা আমরা ভ্যাকসিন হিসেবে কি ইউজ করতে পারবো? না স্যার। কেন পারবো না? স্যার বলো, পারবা, তুমি বুঝতে পারছো বিষয়টা, তুমি বলতে পারবা, সাহস করে বলো। তুমি ঠিক লাইনে আছো, জাস্ট বলো কেন। যেহেতু এই ভ্যাকসিন গুলো স্যার আমরা ইউজ করছি না, ওই না, আমরা, তুমি প্রশ্নটা বুঝো আগে। মনে করো ফিশ থেকে আমরা একটা ভাইরাস, প্যাথোজেনিক ভাইরাস বা একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া পেলাম, সেই প্যাথোজেনিক অর্গানিজমটাকে কি আমরা ডাইরেক্টলি ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারবো? স্যার এটা কিছু কিছু ক্ষেত্রে পেতে পারি, কিন্তু সব ক্ষেত্রে পারবো না স্যার। কি ক্ষেত্রে পেতে পারো? এটা পারবো না, কারণ হলো কি, কারণ এটা তো আমরা যদি আবার কোনো একটা ফিশকে দেই তাহলে তো তার জি মধ্যে স্যার, ওখানেও স্যার disease এফেক্ট। তৈরি করবে, জি স্যার। তাই না? সেই জন্য আমরা জি কি করা হয়, এটা তো ভিরুলেন্ট হলে তো স্যার এটা তো আরেকটা কেস। সেই জন্য আমরা কি করতে, আমাদের কোন একটা কিছু মাধ্যম নিয়ে এটাকে আমরা মানে মিউটেন্ট করে দেবো, যে নিউট্রন করতে হবে। নো মোর ভিরুলেন্ট। হ্যাঁ,
সেটা ফিজিক্যাল হতে পারে, যেমন ইউভি লাইটের মাধ্যমে, ইউভি লাইট বা ইউভি, রশ্মি। হ্যাঁ, আলট্রাভায়োলেট রের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, দিয়ে আমরা এটাকে ভিরুলেন্সটা নষ্ট করে দিতে পারি। কেমিক্যাল ট্রিটমেন্ট করে আমরা এটা নষ্ট করে দিতে পারি। কিন্তু এর প্রপার্টিসটা কি, মরফোলজি, অর্থাৎ আমাদের বডির কাজ কি? বডির কাজ হলো কোন একটা প্যাথোজেনের যে সিগনেচার, বা যেটা আমরা বলছি এর আগে যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, হ্যাঁ, সেই প্যাটার্নটাকে কি করা, আইডেন্টিফাই করা, তাই না? বডি আইডেন্টিফাই করবে, এরপরে বডিতে একটা রেসপন্স হবে, না, ইমিউনো রেসপন্স হবে, তারপরে বডি একটা স্ট্রং ইমিউনিটি গ্রো করবে। হ্যাঁ, অর্থাৎ আমরা এটাকে মেরে ফেললেও, ফিজিক্যালি বা কেমিক্যালি মেরে ফেললেও এর বৈশিষ্ট্যটা মানে দেখতে একই রকম থাকবে। হ্যাঁ, মানে অ্যান্টিজেনিক প্রপার্টিজ যেটা, অর্থাৎ আমরা জানি যে আমাদের টার্গেট হলো অ্যান্টিজেনকে টার্গেট করে অ্যান্টিবডি তৈরি করা, তাই না? অ্যান্টিবডি যে প্রপার্টিজ, অ্যান্টিজেনিক প্রপার্টিজ, সেটা একই থাকবে। তখন না এটা ভ্যাকসিন হিসেবে কাজ করবে, তাই না? এটা হতে পারে তখন আমরা এটা এই যে হোল কিল ভ্যাকসিন যেটা, এটা হতে পারে, এটা আমরা ফিশকে এটা ইনজেক্ট করতে পারি, অথবা এখানে দেখো বাথিং এর মাধ্যমে হতে পারে, ইমার্শন যেটা, সেটা হতে পারে। আবার সেটাকে কি করতে পারি, এটাকে আবার অ্যাটেনুয়েশন করতে পারি, হ্যাঁ, যে এটা লাইভই থাকবে, বাট আমরা এর ভিতরে কোনো একটা জিন যেটা দায়ী আমাদের রোগ সৃষ্টির জন্য, সেই জিনটাকে আমরা কোনোভাবে মিউটেন্ট করে দেব, নষ্ট করে দেব, হ্যাঁ, সেটাকে আমরা অ্যাটেনুয়েশনের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। এটা এবং অ্যাটেনুয়েশন। এখন এরপরে আরেকটা যেটা হতে পারে, যেটা নিউক্লিক অ্যাসিড এরপরে আমাদের আসলো, হ্যাঁ, এই নিউক্লিক অ্যাসিড তো এরপরে পেলাম, প্রথম স্টেপ তো এটা গেল, এটা একদম কনভেনশনাল, হ্যাঁ, এইটুকু কনভেনশনাল মেথডে আমরা ভ্যাকসিন তৈরি করলাম। এরপরে যেটা আসবে, এরপর আমরা নিউক্লিক অ্যাসিড আইসোলেশন করলাম, সেই নিউক্লিক অ্যাসিডটা আমরা কি করতে পারি, এটা যে প্লাজমিডের ভিতরে, যে প্লাজমিড তো তোমরা চিনো, সার্কুলার ডিএনএ, এই প্লাজমিডের ভিতরে আমরা কোনো একটা অংশ, হ্যাঁ, দিতে পারি এই এই অর্গানিজমের দিয়ে, কারণ এখানে আমরা দেখবো যে কোনটা আসলে অ্যান্টিজেনিক, সেই অংশটাকে আমরা প্লাজমিডের ভিতরে দিয়ে, সেটা আবার আমরা সেই প্লাজমিডটাকে একটা ইকোলাই সেলের ভিতরে দেব, দিয়ে সেটা আমরা একটা প্লাজমিডটাকে পরবর্তীতে আবার আইসোলেট করবো ইকোলাই সেল থেকে, পরবর্তীতে এই প্লাজমিডটা আমরা ডিএনএ ভ্যাকসিন হিসেবে ইউজ করব। বুঝতে পারছো এটা সিম্পলি? যে এইটা একটা অংশ, একটা জিন আছে যেটা আর কি ডিজিজ তৈরি করে, সেইটাকে আমরা পিসিআর এর মাধ্যমে হতে পারে, পিসিআর এর মাধ্যমে প্রাইমার ডিজাইন করে এই অংশটাকে আমরা কেটে ফেলে এটা একটা প্লাজমিডের ভিতরে আমরা ইনসার্ট করে দিতে পারি। এখানে হলো লাইগেশনের মাধ্যমে, তোমরা জানো হয়তো লাইগেশন ইনসারশন যেটা, হ্যাঁ, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আমরা এটা প্লাজমিডের ভিতরে দিয়ে সেই প্লাজমিডটা আমরা ট্রান্সফার করতে পারি, ট্রান্সফার। এটা আমাদের দেশের অবস্থা ভালো থাকলে হয়তো এটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব ছিল, দেখাতে পারতাম, এটার জন্য সব জিনিসই আছে। এটা ইকোলাই সেলের ভিতরে দিয়ে এটাকে আবার ইকোলাইকে গ্রো করা হয়, ইকোলাই গ্রো করা তো সিম্পল, ভেরি সিম্পল। পরবর্তীতে এই ইকোলাই সেলগুলোকে কিছু পিউরিফিকেশন করে আমরা এই প্লাজমিডটাকে আলাদা করতে পারি, পিউরিফাই করতে পারি। পরবর্তীতে এই প্লাজমিডটা বিভিন্ন কনসেন্ট্রেশনে আমরা ফিশকে ইনজেক্ট করতে পারি, বা এটাকে ফিডের মাধ্যমে মিশিয়েও আমরা ওরাল ভ্যাকসিনও দিতে পারি, হ্যাঁ, দিতে পারি, এটা একটা প্রসিডিওর হতে পারে। আবার আরেকটা দেখো এখানে ভেক্টর, ভেক্টরটা আসলে এটা একই রকম, প্লাজমিড, এটা তো প্লাজমিড ইউজ করলাম, এখানেও কমার্শিয়ালি ভেক্টর পাওয়া যায়। সেই ভেক্টরের মধ্যে আমরা এই এটা ডিএনএ বা আরএনএ দিতে পারি। আরএনএ দেওয়া সম্ভব না, আরএনএটাকে ডিএনএ কনভার্ট করতে হয়, এটা দিতে পারি। দিয়ে এটাকে আমরা দেখো এখানে বিশেষ করে এখানে এটাকে ইস্ট সেলে গ্রো করানো হয়, হ্যাঁ, এক্সপ্রেশন সিস্টেম হলো এখানে যে জিনটা আছে সেই জিনের এক্সপ্রেশন ঘটানোর জন্য কিছু কালচার মিডিয়া কালচার সিস্টেম আছে, এক্সপ্রেশন সিস্টেম, এটা কমার্শিয়ালি অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ, যেমন এখানে দেখো ফ্লাস কালচার ইস্টের ক্ষেত্রে সাধারণত করা হয়, ইস্টে গ্রো করা হয়, পরবর্তীতে ইস্ট থেকে এই প্রোটিনটাকে আইসোলেট করা হয়, এক্ষেত্রে করা হয়েছে ডিএনএ ভ্যাকসিনের জন্য প্লাজমিডটাকে আইসোলেট করা হয়েছে, এক্ষেত্রে প্রোটিনটাকে আইসোলেশন করা হবে, অর্থাৎ যে প্রোটিনটা এখানে মানে এই ভাইরাস বা ব্যাকটেরিয়ার প্রপার্টিস মানে কি বলা হয় ভিরুলেন্ট, সেই প্রোটিনটা এখানে আইসোলেট করা হয়, এবং সেই প্রোটিনটা এটাকে সাব ইউনিট ভ্যাকসিন বলা হয়, হ্যাঁ, কারণ একটা নির্দিষ্ট প্রোটিনটাকে আমরা টার্গেট করতেছি বা নির্দিষ্ট জিনটাকে টার্গেট করতেছি, পরবর্তীতে এই প্রোটিনটাকে এটা আমরা
ওরাল ভ্যাকসিন বা ইনজেকশনের মাধ্যমে আমরা দিতে পারি। এটা গেল একটা। আরেকটা যেটা হতে পারে, এখানে তোমরা লাস্ট দেখো, এটা হলো এটা ভাইরাসের ক্ষেত্রে হয়, ভাইরাস লাইক পার্টিকলস। এইটা খুবই ইন্টারেস্টিং। এটা আমি এটা নিয়ে কাজ করেছি কিছুটা। যেমন মনে করো ভাইরাসের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি, এটা একটু কমপ্লেক্স হবে তোমাদের জন্য, তারপর একটু বলি। তোমরা জানো যে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস হতে পারে। হ্যাঁ, আমরা যদি আরএনএ ভাইরাসের জন্য বলি, যে তোমরা জানো ভাইরাসের দুইটা অংশ থাকে, এর যে স্ট্রাকচারাল, একটাকে বলা হয় নন স্ট্রাকচারাল প্রোটিন, হ্যাঁ, এনএসপি, আর একটা হয় স্ট্রাকচারাল প্রোটিন, এসপি। স্ট্রাকচারাল প্রোটিন, এসপি। স্ট্রাকচারাল প্রোটিন যেটা, সেটা সাধারণত ভাইরাসের যে স্ট্রাকচারে সেটাতে সাহায্য করে। সাধারণত এটা ভিরুলেন্ট ফ্যাক্টর না, এটা ডিজিজের জন্য দায়ী না। বাট নন স্ট্রাকচারাল প্রোটিন যেটা, এদের তো অন্য কোনো কাজ নেই, এরা এই ডিজিজের জন্য দায়ী, কারণ এটা স্ট্রাকচারাল প্রোটিন নয়, স্ট্রাকচারে এদের ভূমিকা নেই। সো এটা আবার বিভিন্ন রকম হতে পারে, এনএসপি 1, 2, 3 এই ধরনের হতে পারে। তো আবার তখন আমরা কি করতে পারি, এই যে যদি আমরা ভাইরাসের ডিএনএটাকে, আরএনএটাকে দেখি, এগুলো ছাড়া কিছু থাকে, যেমন এটা 5 প্রাইম যদি হয়, 5 প্রাইম, হ্যাঁ, এটা 3 প্রাইম, হ্যাঁ, এটাকে বলা হয় 3 প্রাইম, 5 প্রাইমে এলটিআর থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় লং টার্মিনাল রিজিয়ন, এলটিআর থাকে। আরো কিছু কিছু জিন থাকে এখানে, হ্যাঁ, ভাইরাস ইয়ের জন্য, বা প্রোটিন থাকে যেটা বলা হয় গ্যাগ, হ্যাঁ, গ্যাগ প্রোটিন, র্যাক প্রোটিন, কিছু বলা হয় এনভেলপ প্রোটিন, ইএনভি। তো এই ধরনের প্রোটিন এদের মধ্যে থাকে, স্ট্রাকচারালের ইয়েতে থাকে। হ্যাঁ, আর কিছু থাকে হলো যেটা হলো এনজাইম থাকে, সেগুলো তো প্রোটিন। তো আমরা এই যে এলটিআর এবং কিছু গ্যাগ বা র্যাক, এই জিন যেগুলো মনে করো এই ভিরুলেন্ট ফ্যাক্টর, এগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এগুলোকে এখান থেকে ডিলিট করতে পারি। বা করে এগুলো সিনথেটিক্যালি আমরা একটা ভাইরাসের স্ট্রাকচার তৈরি করতে পারি, সিনথেটিক স্ট্রাকচার, যেখানে ভিরুলেন্ট ফ্যাক্টর গুলো থাকবে না, আর বাকি সবকিছুই থাকবে। অর্থাৎ ভাইরাস গুলো গ্রো করতে পারবে, বাট এদের কিছু জিন ল্যাকিং থাকবে। হ্যাঁ, এখন আমরা যেটা করতে পারি, তোমাদেরকে আসলে নেক্সট ক্লাসে আমি তাহলে দেখাবো তোমাদের কিছুটা কিভাবে তৈরি করা হয়। হ্যাঁ, এবং আমার কিছু তৈরি করা ভাইরাসও ছিল, আমি তৈরি করেছিলাম ল্যাবে। তো যেটা কমার্শিয়ালি তুমি সিনথেটিক কিছু জিনিস ই করবা, তারপরে কিছু মিক্সিং করতে হয়, কিছু জিনিস দিয়ে দিতে হয়। হ্যাঁ, অর্থাৎ ভাইরাসের যে মাল্টিপ্লিকেশনের জন্য যা যা দরকার তুমি সবই দিয়ে দিবে, এখানে এনজাইম, তারপরে আরো কিছু যে মেশিনারি যা দরকার সব দিয়ে ছেলে কালচার করতে হয়। কালচার করলে সেই ভাইরাসটা গ্রো করে, কিন্তু সেই ভাইরাসটা আর ফার্দার ইনফেকশন ঘটাইতে পারবে না। তখন ওই ভাইরাসটাকে আমরা আইসোলেট করে আমরা ওইটা ভ্যাকসিন হিসেবে ইউজ করতে পারি। So that will be virus like particles but not virus, real virus, but কেননা কারণ তারা কোনো ইনফেকশন ঘটাতে পারবে না, সেই জন্য এদেরকে বলা হয় ভাইরাস লাইক পার্টিকলস। এরা সবকিছুই প্রপার্টিজ ভাইরাসের মতো, শুধু ইনফেকশন ঘটানো ছাড়া। তো এগুলো পরবর্তীতে ফিশের ক্ষেত্রে ইনজেকশনের মাধ্যমে বা বাথিং এর মাধ্যমে যে কোনো টেকনিকে ইউজ করা যেতে পারে। এই হলো আমাদের মানে ওভারভিউ, এই কিভাবে আমরা তৈরি করি। তো আমরা ডিটেলস বললাম এখানে, বাট আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিয়ে আলোচনা করব। আজকে মনে হয় এই পর্যন্ত থাক, কি বলো? আমার অনেক কথা বলতে হয়েছে, বলা শুকিয়ে গেছে। আমরা এগুলো প্রত্যেকটা নিয়ে ডিটেলস করব নেক্সট ক্লাসে, ইনঅ্যাক্টিভেটেড বা এগুলো কিভাবে করতে হয়। ঠিক আছে? তোমাদের আজকে অনেক কোশ্চেন থাকার কথা, তোমাদের অনেক কিছু বুঝতে কষ্ট হবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা বলো। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি জি স্যার। স্যার। তোমরা কোনো কিছু মানে, জানি অনেক কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, তারপরেও যেগুলো একটু মনে করো যে একটু আর একটু বুঝতে সুবিধা হয়, সেগুলো একটু জিজ্ঞেস করতে পারো।
কোনো কোশ্চেন নাই? কিছুই বুঝো নাই, তাই তো? সঙ্গীতা, তুমি? হ্যালো? কথা করাতে এটা মাঝখানে একটু হয়ে গেছিল, কথা শোনা যাচ্ছিল না। কথা শোনা যাচ্ছিল না? কিন্তু স্যার মাঝখানে, কিন্তু স্যার বুঝেছি স্যার, ওভারঅল তো স্যার একটা ওভারভিউ এটা। না, আসলে এখানে অনেক বিষয় এর সাথে জড়িত, তো সেগুলো স্যার না। আমারও হ্যাঁ, স্যার কি বলো সৌরভ, তুমি বলছিলা, কি বলছিলা? বলো। হ্যালো? তোমরা কথা শুনতে পাচ্ছ? শাফিউজ্জামান, হ্যালো? স্যার রবির ওখানে সমস্যা আছে। সমস্যা হচ্ছে? তুমি শুনতে পাচ্ছ জয়ন্ত? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তুমি কি কিছুটা বুঝছো যা বললাম এতক্ষণ মোটামুটি? জি স্যার, মোটামুটি বুঝেছি স্যার। এখন একটু যদি সময় দেই তাহলে স্যার বুঝতে পারবো আরো। আচ্ছা, দেখি নেক্সট ক্লাসে এটা আমি আরেকটু কিছু জিনিস করে আরেকটু। জি স্যার। হুম, এগুলো আসলে মানে একটু আপডেটেড তো, কিন্তু তারপরে এগুলো আসলে বেসিক জিনিস। আমরা ভ্যাকসিন পড়তে গেলে এগুলো না জানলে তোমাদের আইডিয়াটা মানে ক্লিয়ার হবে না। যে আমরা ভ্যাকসিন তৈরি করতেছি এটা কিভাবে, প্র্যাকটিক্যালি দেখা সম্ভব না হলেও থিওরিটিক্যালি অ্যাটলিস্ট তোমাদেরকে মানে স্যার জানতে পারলে ভালো। কিংবা একটা ভিডিও ভিডিও যদি দেখা যেত যে আমি দেখি কিভাবে নেক্সট ক্লাসে প্রথম তোমাদেরকে কিছু ভিডিও আমি ক্রিয়েট করে, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আমি চেষ্টা করব। আমি কিছু সার্চ করে করে আমার কিছু নিজেরই ভিডিও ছিল সেল কালচার টাইপের, সেগুলো আমি কিছু দেখাবো নেক্সট ক্লাসে। তো ঠিক আছে, তাহলে আজকে যেহেতু তোমাদের অনেকে নেটে প্রবলেম হচ্ছে, তাহলে জি স্যার, নেটের প্রবলেম হচ্ছিল স্যার, শেষের দিকে হ্যাঁ, তোমরা একটু ওই শোনা ভিডিওটা যাচ্ছিল না স্যার। করে দেবো, ভিডিওটা একটু দেখে নিও। আর নেক্সট ক্লাসে আমি দেখি আমি কিছু তোমাদেরকে ভিডিও দেখাবো। হ্যাঁ, আজকে দেখানো যেত, এত অল্প সময় তো সম্ভব না। নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে একটু ভিডিও দেখাবো আর একটু ক্লিয়ারলি ফিগার টিগার দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো। হুম। জি স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।